এবার জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে কুমিল্লায় পুলিশের সাথে সার্জিস হাসনাতদের দাও পাল্টা দেওয়ায় সার্জিস হাসনাত আহত হয়েছে আজ। এদিকে আজ কুমিল্লার রাস্তায় সার্জিস হাসনাত আহত হয় পুলিশের আক্রমণে। সরাসরি তারেক রহমান আদেশ দিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে আজ নতুন ধ্বংসলীলা শুরু হয়েছে। এটা তো শালীনতা হইল না, আমরা তো আপনাদের কাছ থেকে শালীন কিভাবে শেখাবেন আপনারা? ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। সার্জিসদের আমরা ধরেন তারা ছাত্রলীগ করা, হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ করা, কিন্তু তারপরে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বাংলাদেশের মানুষ দেখেছে তারা ঢালাওভাবে 40 শর্ত আমাদের আপাদেরকে দিয়ে, আন্টি বললে আবার মাইন্ড করতে পারে, 40 শর্ত যারা আপারা আছে তাদেরকে দিয়ে আন্দোলন করা চিঠি টেনে। ঘটে গেল এমন এক ঘটনা যা শুনলে আটকে উঠবেন। মনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতার সিংহাসনে তারেক রহমান বসে নেই, আমরা কেবল তার একটি মুখোশ দেখতে পাচ্ছি। বাইরে থেকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাচ্ছেন, কিন্তু পর্দার অন্তরালে আসল সুতো নাড়াচ্ছেন কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন ডিসি সম্মেলনে দাঁড়িয়ে গর্বের সাথে বলেন সামরিক ও অসামরিক শক্তির মিলনে এক অসাধারণ নির্বাচন হয়েছে। আমরা এই গণঅভ্যুত্থান করে পাপ করছি। আমরা শেখ হাসিনা যখন ছিল একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আমাদের রাজনৈতিক সংসার ঘর সংসার সব সুন্দরভাবে করছি। আমরা আমাদের একটা ইকোসিস্টেম ছিল, সব ভেঙে তছনছ করে দিয়েছে। এদিকে অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার জন্য প্রথমবারের মতো আসছে মহা সুখবর। একদিকে আওয়ামী লীগের কপাল খুলেছে, অন্যদিকে আজকে সার্জিস হাসনাত কুমিল্লার রাজপথে ভয়াবহ বিপদে পড়ে। বিএনপি কর্মীরা সারা দেশের মধ্যে অ্যাকশন নিচ্ছে, কারণ বিএনপির বিরুদ্ধে সরাসরি গিয়েছিল সার্জিস হাসনাত। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতির মধ্যে আজকে অসংখ্য ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আপনাদেরকে দেখাবো, এবং কুমিল্লার বর্তমান পরিস্থিতি এবং সার্জিস হাসনাতকে নিয়ে যে অনেক গোপন রহস্য ফাঁস হয় সেই রহস্যগুলোও দেখাবো। আসুন, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এটা তো শালীনতা হইল না, আমরা তো আপনাদের কাছ থেকে শালীন কিভাবে শেখাবেন আপনারা? ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয় এবং ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবার মুখ খুললেন জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে তাকে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করতে দেখা যায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে হাসনাত আব্দুল্লাহকে দেখা যায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন নিয়ে তার নিজস্ব বিশ্লেষণ তুলে ধরতে। তিনি উল্লেখ করেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং সেখানকার জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানো প্রয়োজন। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান বা জয়কে তিনি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন। ভিডিওতে তিনি আরও ইঙ্গিত দেন যে প্রতিবেশী দেশের রাজনৈতিক পালাবদল বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যেখানে ঘটে সেখানে বহিরাগত হস্তক্ষেপের চেয়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা উচিত। হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে তার এই বক্তব্যকে বাস্তবসম্মত বললেও কেউ কেউ আবার ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে হাসনাত আব্দুল্লাহর প্রতিটি বক্তব্যই এখন জনমনে বিশেষ গুরুত্ব বহন করে। পশ্চিমবঙ্গের জয় নিয়ে তার এই সাম্প্রতিক অবস্থান বা বিশ্লেষণ শেষ পর্যন্ত দুই দেশের সম্পর্কের নতুন কোনো মাত্রা যোগ করবে কিনা তা সময়ই বলে দেবে। এই দেশে যদি সঠিক আইন থাকে, যদি কন্ট্রি আইন সবার জন্য সমান, তাইলে কিন্তু ডক্টর ইউনূসের 20 বার ফাঁসি হয়। বিএনপির উচিত ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা করা। আমরা বিএনপি সরকারের হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনি ডক্টর ইউনূসের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। ভাই, বিচারের মুখোমুখি করেন। ডক্টর ইউনূসের কারণে আজকে হামের টিকা নাই, হাজার হাজার নিরীহ শিশু মারা গেছে। তাইলে ইউনূস বাংলাদেশের আমেরিকার কাছে লিস্ট দিয়ে গেছে, আমাদের বন্দর লিস্ট দিয়ে গেছে। আপনার হাতে পায়ে ধরে আপনি ইউনূসের আটকান। আপনি যদি নেগোসিয়েশন করেন তাহলে আমেরিকার লেগে অপেক্ষা করেন। একটা কথা আছে, বর্ণেরা বর্ণের সুন্দর শিশুরা মায়ের করলে যারে যেই জায়গায় মানায়। ডক্টর ইউনূসের শেখ হাসিনা 5 তলার উপরে হাইকোর্টে উঠাইতো, আবার নামাইতো। ওরে এইটাতেই মানাইছে, ওরে বাংলাদেশের চেয়ারে বসানো উচিত হয় নাই। এই যোগ্য চেয়ার ওনার না, উনি এই জায়গায় বসার যোগ্য না। এই চেয়ারে ওনারে বসাই বাংলাদেশটা খাইছে। উনি প্রথম বাংলাদেশের মানুষের সাথে টাটকা বেমানি করছে, কইছে রোহিঙ্গারা যায় মায়ানমারে ঈদ করবো, অথচ একজন রোহিঙ্গাও যায় না, আরো আইছে। শুধু বাংলাদেশের মানুষের ব্ল্যাকমেল করে গাদ্দারি করছে। আপনাদের হাতে পায়ে ধরে ডক্টর ইউনূসকে বাঁচান,
বাকিটা আপাতত নিষেধাজ্ঞা দিয়ে রাখেন, বাকিটা আওয়ামী লীগ বুঝবো। যদি আপনি না পারেন একান্তভাবে, তাইলে আমরা বিশেষ প্রয়োজনে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগ তার বিচার করবো। মনে হচ্ছে বাংলাদেশের ক্ষমতার সিংহাসনে তারেক রহমান বসে নেই, আমরা কেবল তার একটি মুখোশ দেখতে পাচ্ছি। বাইরে থেকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাচ্ছেন, কিন্তু পর্দার অন্তরালে আসল সুতো নাড়াচ্ছেন কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন ডিসি সম্মেলনে দাঁড়িয়ে গর্বের সাথে বলেন সামরিক ও অসামরিক শক্তির মিলনে এক অসাধারণ নির্বাচন হয়েছে, কৃতিত্ব নিয়ে নেন পুরো সরকার গঠনের, তখন সাধারণ মানুষের মনে একটি প্রশ্নই জাগে, বিএনপি সরকারকে আসলেই স্বাধীন নাকি দেশ চালাচ্ছে আসলে সেনা সদর দপ্তর? আজ আমরা উন্মোচন করব সেই গোপন সমীকরণ, যেখানে ওয়াকারের এক একটি আদেশকে নীরবে পালন করছে তারেক রহমান। কেন নির্বাচনের 3 মাস পেরিয়ে গেল সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না? কেন ডিসি সম্মেলনে সেনাপ্রধানকে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি প্রভাবশালী মনে হলো? পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, একটি দেশের সিভিল প্রশাসন বা আমলাতন্ত্র হলো সেই দেশের মেরুদণ্ড, অথচ 5 মের ডিসি সম্মেলনে সেনাপ্রধান যে বার্তা দিলেন তা রীতিমতো নজিরবিহীন। তিনি ডিসিদের সরাসরি জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী এখন থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে স্থায়ীভাবে মাঠে থাকবে। এখন প্রশ্ন হলো, কেন নির্বাচনের পর তো সেনাবাহিনীর কাজ ছিল ব্যারাকে ফিরে যাওয়া, কিন্তু জেনারেল ওয়াকার স্পষ্ট করে দিয়েছেন যখন ডিসিরা সহায়তা চাইবেন সেনাবাহিনী মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এটি কি সিভিল প্রশাসনকে সহায়তা করা নাকি তাদের উপর একটি অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রাখা? দেশের সিনিয়র সাংবাদিকরা জানাচ্ছেন বাংলাদেশের মাঠ প্রশাসন বা ডিসিরা এখন মানসিকভাবে এক ধরনের চাপের মুখে আছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জেলা প্রশাসক জানিয়েছেন তারা মূলত সামরিক কমান্ডের অধীনে কাজ করছেন, অর্থাৎ জেলা লেভেলে ডিসিরা এখন আর স্বয়ংসম্পূর্ণ নন। তাদের প্রতিটি বড় সিদ্ধান্তের আগে স্থানীয় সামরিক কর্মকর্তাদের সবুজ সংকেত নিতে হয়। যদি এটি বাস্তব হয় তাহলে আমরা কি গণতন্ত্রের ছদ্মবেশে এক ভয়াবহ সেনা শাসনের দিকে এগোচ্ছি না? দর্শক, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বুঝতে হলে আমাদের একটু গভীরে তাকাতে হবে। 5 আগস্ট 2024-এর পট পরিবর্তনের পর থেকেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ছিল। 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর যখন তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, অনেকেই ভেবেছিলেন সেনাবাহিনী এবার আড়ালে চলে যাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম ডিসি সম্মেলনে যে ভাষায় কথা বলেছেন তা কি লক্ষ্য করেছেন? তিনি বলেছেন জাতীয় স্বার্থে ডিসিদের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার মুখে কেন এমন সুর? তবে কি এটি কোনো গোপন সমঝোতার অংশ, যেখানে তারেক রহমান সামনে থেকে শাসন করবেন কিন্তু পেছনের মূল নকশা বা স্ক্রিপ্ট তৈরি করবে ক্যান্টনমেন্ট? সাধারণ মানুষের মধ্যে এখন একটি কথাই চালু হয়ে গেছে, ওয়াকারের আদেশই এখন তারেকের জন্য শিরোধার্য। এই যে সেনাবাহিনীর জন্য এখন পুলিশের মতো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে বসে আছে, তা কার স্বার্থে? সরকারকে সুরক্ষা দিতে নাকি সরকারকে নিয়ন্ত্রণ করতে? পাকিস্তান মডেলে যেমন একজন প্রধানমন্ত্রী কেবল স্ট্যাম্প হিসাবে কাজ করেন, বাংলাদেশেও কি সেই একই খেলা শুরু হয়ে গেল? এমন প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে বলতে পারেন সেনাবাহিনী তো কেবল শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে, কিন্তু দর্শক একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলাদেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ আধাসামরিক ও নিরাপত্তা সংস্থার শীর্ষ পদে এখন কারা বসে আছেন? আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, এমনকি সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর মেজর জেনারেলরা। পুলিশের সবচেয়ে এলিট ফোর্স র্যাবের নিয়ন্ত্রণে এখন কার্যকরভাবে সেনাবাহিনীর হাতে। সেনাপ্রধান নিজেই স্বীকার করেছেন যে সামরিক ও বেসামরিক শক্তির এই অভূতপূর্ব মিলনেই নাকি 12 ফেব্রুয়ারির নির্বাচন সম্ভব হয়েছে। অর্থাৎ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবকিছুর চাবিকাঠি এখন একজনের মুঠোয়। যখন ক্ষমতার সব কলকাঠি সেনা সদর দপ্তরে থাকেন, তখন প্রধানমন্ত্রী কেবল একটি প্রতীকী নাম ছাড়া আর কিছুই হতে পারেন না। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন তারেক রহমান আসলে এক ধরনের নীরব সেনা শাসন ও ফ্রন্টম্যান হিসাবে ব্যবহৃত হচ্ছেন। সেনাপ্রধান বারবার বলছেন তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, কিন্তু ইতিহাস বলে যখনই সিভিল প্রশাসনে সামরিক নিয়ন্ত্রণ পাকাপোক্ত হয় তখনই ক্ষমতার কেন্দ্রবিন্দু পাল্টে যায়। কিন্তু আজ বাংলাদেশ যে রাস্তায় হাঁটছে তার শেষ কোথায়? গণতন্ত্রের জন্য আমরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছি, নিজেদের ভোটের অধিকার রক্ষা করতে চেয়েছি। এত কিছুর পরেও যদি দেশে গণতান্ত্রিক শাসন না আসে তবে তা জনগণের জন্য অত্যন্ত কষ্টের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডিসিদের অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য, কিন্তু যে গণতন্ত্র মাঠ প্রশাসন সামরিক কমান্ডের উপর নির্ভরশীল তাকে কি আসলে গণতন্ত্র বলা যায়? তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় যে জুন মাসের 6 তারিখ থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে উঠবে? এই জুন মাস পর্যন্ত অপেক্ষা করার রহস্য কি? আসলে সিভিল প্রশাসনকে এতটাই পঙ্গু করে দেওয়া হয়েছে যে তারা এখন সামরিক ছায়া ছাড়া একা চলার শক্তি হারিয়ে ফেলেছে। এই নির্ভরশীলতা তৈরি করা কি দীর্ঘমেয়াদে সেনা সাধন জারি রাখারই একটি কৌশল নয়? নীরব সেনা শাসন শব্দটির চেয়ে ভালো কোনো শব্দ কি আর বর্তমান পরিস্থিতির জন্য প্রযোজ্য হতে পারে? প্রিয় দর্শক, পুরো পরিস্থিতির বিশ্লেষণ করলে দেখা যায় সিভিল প্রশাসন
এখন আর সিভিল নেই, এটি এখন সেনা সদর দপ্তরের একটি বর্ধিত অংশ মাত্র। তারেক রহমান সরকার চালাচ্ছেন নাকি কেবল ওয়াকারের আদেশ বাস্তবায়ন করছেন, সেই বিতর্ক এখন আর কোনো ছোট গণ্ডিতে সীমাবদ্ধ নেই। প্রিয় দর্শক, নীরব সেনা শাসনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো রাস্তায় টহল দেওয়া নয়, বরং এটি হলো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া অদৃশ্য গোয়েন্দা নজরদারি। রাজনৈতিক বিশ্লেষকরা লক্ষ্য করছেন যে বর্তমানে সিভিল প্রশাসনের যে কোনো গুরুত্বপূর্ণ বদলি, পদোন্নতি কিংবা নীতি নির্ধারণী ফাইলে সই হওয়ার আগে একটি বিশেষ বাহিনীর ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। সাধারণত গণতান্ত্রিক সরকারে গোয়েন্দা সংস্থাগুলো প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ডিসি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সবাই এক ধরনের অস্বস্তিতে থাকেন। কোনো রাজনৈতিক কর্মসূচি বা সভা সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রেও এখন ডিসিদের চেয়ে স্থানীয় গ্যারিসন বা ক্যান্টনমেন্টের সম্মতির উপর বেশি নির্ভর করতে হচ্ছে। যদি তারেক রহমানের সরকার আসলেই স্বাধীন হতো, তবে সিভিল প্রশাসনের কর্মকর্তাদের কেন একজন সামরিক অফিসারের ইশারার জন্য অপেক্ষা করতে হবে? এই যে চেইন অফ কমান্ড ভেঙে সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ তৈরি করা হয়েছে, এটি আসলে তারেক রহমানের হাত পা বেঁধে ফেলেছে। আমরা কি তবে এমন এক বাংলাদেশে বাস করছি যেখানে ভোট দিয়ে সরকার নির্বাচন করা যায়, কিন্তু সে সরকার নিয়ন্ত্রণ করার চাবিকাঠি থাকে সেনাবাহিনীর জেনারেলদের পকেটে? দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো দেশের অর্থনীতির ওপর সামরিক ছায়া। বর্তমান অন্তর্বর্তীকালীন পর্যায় থেকে শুরু করে এই নির্বাচিত সরকারের সময় পর্যন্ত বড় মেগা প্রজেক্ট এবং অবকাঠামো উন্নয়নের তদারকি বারবার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং বা সড়ক ও জনপথ বিভাগের মতো দক্ষ সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও প্রতিটি লাভজনক খাতের ঠিকাদারিতে সামরিক সংশ্লিষ্টতা বাড়ছে। অনুনয় বিনয় করে, হাতে পায়ে ধরে জামাত ইসলামের সাথে স্থানীয় সরকার নির্বাচনে জোট করতে এনসিপি এখন নতুন চেষ্টা করছে। এনসিপি এখন অনুনয় বিনয় রাস্তা আছে, আবার একটু চাপ দিয়ে জামাতকে মনস্তাত্ত্বিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টাও আছে। বহুমুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে এনসিপি জামাতের মন গলাতে। কিন্তু জামাত রাজনীতি শিখে গেছে। জামাত দেখছে যে রাজনীতিতে ইমোশনের কোনো স্থান নেই। রাজনীতি এটা একটা হার্ড খেলা, এখানে মন অনেক কঠোর করতে হয়। জামাতের লোকজন এই ইমোশনের কারণে, তাদের নরম হৃদয়ের কারণে অনেক ভুল করেছে। কেউ যদি এসে জামাতের কাছে ভ্যাবা করে কান্না করে দেয়, জামাত মনে করে যে না, লোকটা মনে হয় ভালো হয়ে গেছে, আল্লাহর ওলি। 1991 সালে বিএনপি আওয়ামী লীগ কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সরকার গঠনের জন্য। জামাত 18টা সিট পেয়েছে। অবস্থা দাঁড়িয়েছে জামাতের ওই 18টা সিট যে দলকে সমর্থন দিবে তারাই সরকার গঠন করবে। জামাত যদি শেখ হাসিনাকে সমর্থন দেয়, শেখ হাসিনা সরকার গঠন করবে। বিএনপিকে সমর্থন দিলে খালেদা জিয়া সরকার গঠন করবে। এখন তো জামাতের গুরুত্ব বেড়ে গেছে। এখন অধ্যাপক গোলাম আজমকে আজকে বিএনপির লোকজনও নাক ছিটকায়, অথচ গোলাম আজমকে তখন শেখ হাসিনাও আব্বা ডেকেছে, আর আওয়ামী লীগও আব্বা ডেকেছে, মানে বিএনপিও আব্বা ডেকেছে। গোলাম আজমকে দেখলে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে যেতেন যে স্যার এসেছেন, খালেদা জিয়া দাঁড়িয়ে যেতেন যে স্যার এসেছেন। আজকে সেই গোলাম আজমকে দেখলে নাক ছিটকায়। তো দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অধ্যাপক গোলাম আজমকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করবে। দুনিয়ার এই বাহাদুরির পর যখন সবাই কিয়ামতে উঠবে, তখন দেখবে যে গোলাম আজম কি। ইনশাআল্লাহ পরের এই আলোচনা আমি এখানে করছি। পরকালে কি হবে আল্লাহ ভালো জানেন। তবে দেখবেন কোরআন হাদিস এবং কি করলে কি হয়, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা সওয়াবের কাজ, কোনটা পাপের কাজ, এটা তো আমরা বুঝি। দেখবেন আখিরাতের চিত্র বাদ দিলাম, দুনিয়ার চিত্রই তো আমরা দেখেছি। গোলাম আজমকে কিভাবে আওয়ামী লীগ বিএনপি আব্বা ডাকার প্রতিযোগিতায় নেমেছিল 1991 সালে। কেউ জায়নামাজ এবং কোরআন শরীফ নিয়ে পাঠায়, কেউ স্যার, আব্বা, আপনি তো আমার স্বামীর বন্ধু, অমুক তমুক, কত কথা। তো দর্শক, শেষ পর্যন্ত কেউ কেউ জামাতের কাছে এসে কান্না করেছে গোলাম আজমের পা ধরে, স্যার আমাদেরকে দেন স্যার। জামাতের মন গলে গেছিল, বিশেষ করে বিএনপি যে কান্নাকাটি 1991 সালে, যে আমরা বিএনপি আওয়ামী লীগের সাথে আপনাদের যায় না, আমরা একই, প্লিজ আমাদেরকে দেন। জিয়াউর রহমানকে হত্যা করেছে, এই জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই সৈনিক, এইসব কথাবার্তা বলে কেউ কেউ কান্না করে ফেলেছে। যার ফলে জামাত বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল যে ঠিক আছে, থাক বিএনপি, তোমরা জিয়াউর রহমানকে হারিয়েছো, এই সেই তোমরা সরকার গঠন করো, আমাদের 18টা সিট দিয়ে তোমাদের সমর্থন দিলাম। যার ফলে বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু কিছুদিন পরে সেই গোলাম আজমকে গ্রেপ্তার, যাকে আব্বা ডাকলো, পা ধরে কান্না করলো, ক্ষমতায় এসে তাকে গ্রেপ্তার করলো। চিন্তা করেছেন বেঈমান কত প্রকার, কি মোনাফেক কত প্রকার, কি এটা যদি আপনি দেখতে চান বিএনপিকে দেখতে হবে। বিএনপির চাইতে ঐতিহাসিকভাবে কোনো মোনাফেক পার্টি বাংলাদেশে নাই, সবচেয়ে বড় দান্দাবাজ পার্টি। এই যে 91 সালের ঘটনা আমি বললাম। তো দর্শক, জামাত আবার এই ইমোশন বা একটু কান্নাকাটি করলে রাজি হয়ে যায়, কিন্তু না, তখনকার জামাত আর এই জামাত এক না। জামাত এখন রাজনীতি শিখে গেছে, কোনো ইমোশনাল কথাবার্তায় বা কোনো চাপ, কোনো কৌশলের কাছে জামাত এখন নদী স্বীকার করবে না। জামাত এখন ক্ষমতার একদম দ্বার প্রান্তে, তারা কস্ট বেনিফিট ক্যালকুলেশন ছাড়া কোনো কাজ করবে না। জামাতের ইন্টারনাল সেটআপের মধ্যে ইমোশনাল স্থান নেই। একটা সময় ছিল যে বেচারা জেলা আমির, কেন্দ্রীয় নেতা, যুগ যুগ ধরে দায়িত্ব পালন করছে, প্রবীণ জামাত নেতা, অনেক ত্যাগ আছে, তা নির্বাচনে তাকে ঘিরে একটা বাচ্চা ছেলেকে কিভাবে নমিনেশন দেই,
না, এটাও নাই, এই ইমোশন জামাতের মধ্যে নাই। ঠিক আছে, তাতে কি হয়েছে? আরে আমিরে জামাত হোক, তাতে কি? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা সার্জিস হাসনাতের বিষয়ে অনেক কথা হয় এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অসংখ্য, মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে অসংখ্য কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।